নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রবীন্দ্রনাথ মৈত্রের লেখা শাঁখের করাত। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। 15 বৎসর পর পশুপতি গ্রামে ফিরিল। এতদিন পাঞ্জাবে খুড়ার কাছে থাকিয়া পড়াশোনা করিয়াছে। গ্রামের খবর বড় জানিত না। সন্ধ্যাকালে গ্রামের প্রধানেরা একত্র হইয়া গ্রামের এই কৃতবিদ্য সন্তানটির সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়া সংক্ষেপে গ্রামের সংবাদ তাহাকে জানাইলেন। সংবাদগুলি এই: 20 সনের ঝড়ে নৌকা ডুবিয়া জমিদার মধুমিত্র মহাশয় পরলোকে গিয়াছেন। তদীয় পুত্র অনুকূল সম্পত্তি বন্ধক দিয়া বিলাত যাইবার নাম করিয়া বোম্বাইতে এক সাহেবী হোটেলে আছে। রায়বাড়িতে রায়গিন্নি আছেন। রায়মহাশয় ওলা ওঠায় ও তাহার 3 পুত্র মরিয়াছে কালা জ্বরে। কুণ্ডুবাড়িতে কেহ নাই। 2 শরিকে বৎসর 10 ধরিয়া কাঁঠাল গাছের সত্ত্ব লইয়া মামলা করিয়া সর্বশান্ত হইয়া শেষে 1 শরিক বগুড়ায় মামাবাড়ি, অপর শরিক মালদয় মাসি বাড়িতে গিয়াছে। বাড়ি খালি। তাহাতে বছিরদ্দি চৌকিদারের মুরগি ও ধনাই দাসের গরু থাকে। ছেলের অভাবে গ্রামের মাইনর স্কুলটি উঠিয়া গিয়াছে। ছেলেরা এক হাফ আঁকড়াইয়ের দল করিয়াছে। কদম বিশ্বাসের বাড়ির দরদালানে দুপুরবেলা তাস পিটিয়া সন্ধ্যাকালে আখড়াই জুড়িয়া দেয়। গ্রামের মেয়েরা দুপুরে নদীতে এবং সন্ধ্যায় মল্লিকদের এদো পুকুরে স্নান করেন। নদীর ঘাটে যাইবার উপায় নাই। নবীগঞ্জের চামড়ার গুদামওয়ালার মুন্সি সরকার আর একদল লোক রংদার লুঙ্গি ও ধোপদস্ত কামিজের ওপর ওয়েস্ট কোট আঁটিয়া মাঝ নদীতে বিশ্রী শাড়ি গাহিয়া বাজ খেলে। কখনো কখনো ঘাটে বসিয়া নির্ভয়ে বিড়ি ফুঁকিতে থাকে। এই কথা শুনিয়া পশুপতি একেবারে জ্বলিয়া উঠিয়া কহিল, আপনারা কি করেন? নবীন রায় মহাশয় প্রাচীন ব্যক্তি, অনেক দেখিয়াছেন। তিনি কহিলেন, কি করব দাদা, টাকাই সব, টাকার জোরেই সব হয়। গত বছর রাধাবষ্টমী আর এই বসেকে মাখন মাঝির জলজান্ত বউকে ঘাট থেকে তুলে নিয়ে গেল। কে কি করল? টাকায় সাক্ষী বোবা হয়, পুলিশ খোঁড়া হয়। আমরা যদি 2 কথা বলতে যাই তাহলে আর হাটে যাওয়ার পথ থাকে না। দাশু ঘোষ কহিলেন, মান ইজ্জত সব মধুমিত্তির মশায়ের সঙ্গেই গিয়েছে। জেলে পাড়া নবীগঞ্জের দালালের উৎপাতে সাপ। বৌঝি ঘরে রেখে জাল বাইতে যাবে কে? ভাবছি এই পোষ পেরুলে ঘর দুখানা ভেঙে নিয়ে সদরে গিয়ে তুলব। পশুপতি পূর্ববৎ তীব্র স্বরে কহিল, কোথাও যেতে হবে না, আমি 2 দিনে সব ঠিক করে দিচ্ছি। নিশ্চিন্ত থাকুন, শুধু ছেলেগুলোকে একবার আমার কাছে ডেকে দেবেন। একে বড় মানুষ, তাহার পর MA পাস, বহুকাল পর দেশে ফিরিয়াছে। ছেলের দল তাহাকে বড় কেহ দেখে নাই। কৌতূহলী হইয়া হাফ আঁকড়াইয়ের দল শুদ্ধ রাত্রি 1 প্রহরে পশুপতির বাড়ির আঙিনায় আসিয়া দাঁড়াইল। পশুপতি মুগুর ভাজিতেছিল। মুগুর রাখিয়া ছেলেদের পরিচয় লইয়া কহিল, তোমরা বেঁচে থাকতে গায়ে এইসব অত্যাচার হয়? কি করো তোমরা? দলের নেতা নরেন্দ্র চক্রবর্তীর বয়স বছর 22, কিন্তু এই বয়সেই সংসারে যাবতীয় অভিজ্ঞতা সে লাভ করিয়া অত্যন্ত প্রবীণ হইয়া পড়িয়াছিল। সে কহিল, করতে পারি সবই, কিন্তু পিছনে দাঁড়ায় কে বলুন? সব কাজেই টাকা চাই, টাকা পেলে 2-10টা লাঠিয়াল। পশুপতি রুখিয়া উঠিল, লাঠিয়াল দিয়ে মা বোনের ইজ্জত বাঁচাবে? এ বুদ্ধি পেলে কোত্থেকে? আপনার সাঙ্গপাঙ্গ ও পার্ষদের সম্মুখে ধমক খাইয়া নরেন্দ্রের নিতান্ত অপমান বোধ হইল। মনের ক্রোধ মনে চাপিয়া মুখে হাসিয়া কহিল,
তা আপনি যখন এসেছেন যা বলবেন করব। পশুপতি কহিল, যা বলবার বলবো কাল, যা করতে হবে তাও বলবো কাল, বেলা 10টায় এসো। আগে আচ্ছা, বলিয়া নরেন্দ্র চক্রবর্তী চলিয়া গেল এবং পথে বিড়ি ধরাইতে ধরাইতে পার্ষদবৃন্দের দিকে চাহিয়া কহিল, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল, কেমন পাঁচকড়ি? পাঁচকড়ি সূত্রধর একটু কাষ্ঠ হাসিয়া কহিল, তা বই কি প্রভু। এক প্রহর রাত্রে পশুপতি একাকী গ্রামের পথে বাহির হইল, তখন হাফ আখড়াইয়ের গান পর্যন্ত শেষ হইয়া গিয়াছে। সমস্ত গ্রাম নিঝুম, কাহারও বৈঠকখানায় প্রদীপ নাই। মল্লিকদের চণ্ডীমণ্ডপে সারা রাত্রি এককালে পাশা চলিত, সে কথা আবছায়ার মতো তাহার মনে ছিল। দেখিল সেখানে গুটিকত কুকুর জড়াজড়ি করিতেছে। পথে জনপ্রাণী সারা শব্দ পাইল না। শুধু নদীর ধারে বারোয়ারিতলার বাঁধানো বেলগাছের নিচে নবীগঞ্জের জনকয়েক লোক তাস পিটিতেছিল, আর একজন বাঁশের বাঁশিতে আরখ্যামটায় একটি পিলু বারোয়ার টপ্পা বাজাইতেছিল। ভোরে বাইক চাপিয়া প্রথমে পশুপতি গেল থানায়। দারোগাবাবু অপাঙ্গে এই নবাগত যুবককে দেখিয়া লইলেন, কিন্তু তাহার ভাবভঙ্গি দেখিয়া খুশি হইতে পারিলেন না। পশুপতি তাহাকে গ্রামের অবস্থা জানাইয়া পুলিশের কথা কহিতেই দারোগাবাবু কহিলেন, পুলিশের সাধ্য কি মশাই, সব গাঁয়ের অবস্থাই এই রকম, পুলিশ করবে কি? আপনারা লাগুন, সাক্ষী জোগাড় করুন, আমরা পিছনে আছি। আপনারা নিজেরা কিছু করবেন না, মামলা করলে সাক্ষী জোটাতে পারবেন না, মামলা ফেঁসে গেলে পুলিশকে গালাগাল করবেন। পশুপতি এই প্রসঙ্গে দ্বিতীয় কথা না বলিয়াই সদরের পথ ধরিল। 7 ক্রোশ পথ অতিক্রম করিয়া মহকুমা হাকিমের কুঠিতে সে যখন উপস্থিত হইল, সাহেব তখন বারান্দায় বসিয়া ব্রেকফাস্ট করিতেছিলেন। পশুপতি গ্রামের অবস্থা সংক্ষেপে কহিয়া গেল। সাহেব সদ্য বিলাত হইতে আসিয়াছেন, এই বলিষ্ঠ যুবকটিকে তাহার ভালো লাগিল। ইংরাজিতে কহিলেন, জানো বাবু, যে মানুষ আপনাকে সাহায্য করে ভগবান তাকে সাহায্য করেন। তোমার গ্রামে ছেলেদের নিয়ে একটা পেট্রোল আর ডিফেন্স পার্টি করে ফেলো, দেখবে আপনি উৎপাত কমে যাবে। গুড মর্নিং। পশুপতি ফিরিয়া আসিল। তাহার পূর্ব আদেশ অনুযায়ী ছেলের দল আঙিনায় অপেক্ষা করিতেছিল। পশুপতি তাহাদিগকে কহিল, আমি কুস্তির আখড়া খুলছি, সেখানে লাঠি খেলাও চলবে, তাছাড়া সকল রকম খেলা সরঞ্জাম রাখব, তোমাদের সবাইকে আসতে হবে। ছেলেরা স্বীকার করিয়া চলিয়া গেল। দ্বিপ্রহরে ঘাটে যাইবার পথে নবীন রায় মহাশয়কে ডাকিয়া পশুপতি কহিল, প্রায় করে তুলেছি দাদামশাই, 2 দিনে ঠিক করে দেব, ভয় পাবেন না। বৈকালে পশুপতি সরকার বাড়ির দোলমঞ্চের সম্মুখের মাঠের এক বুক ঘেটুবন সাফ করিতে লাগিল। মাঠ সাফ হইলে পরদিন সেখানে কুস্তির আখড়া বসিল। নিজের জলপানির সঞ্চিত টাকা নিঃশেষ করিয়া শহর হইতে মুগুর, ডাম্বেল প্রভৃতি ব্যায়ামের সর্ববিধ সরঞ্জাম কিনিয়া আনিল এবং 10 টাকা বেতনে একজন লাঠিয়াল শিক্ষক রাখিতেও ত্রুটি করিল না। প্রথম 2-1 দিন শিক্ষার্থীর সংখ্যা বেশি হইল না, হাফ আখড়াইয়ের দলের বড় কেহ আসিল না। কিন্তু ক্রমে যখন ছেলেরা দেখিল যে চাঁদা দিতে হয় না, অথচ পেট ভরিয়া ছোলা আর গুড় খাইতে পাওয়া যায়, তখন নরেন্দ্র চক্রবর্তী শুদ্ধ আসিয়া কুস্তি করিতে লাগিয়া গেল। সপ্তাহখানেক পর একদিন পশুপতি লাঠি ঘাড়ে করিয়া তাহার বাছা বাছা কয়েকটি সাগরেদের সহিত নবীগঞ্জ গিয়া উপস্থিত হইল। সেখানে চামড়ার আড়তদারের সঙ্গে পশুপতির কি কথাবার্তা হইল জানি না, কিন্তু সেদিন হইতে সন্ধ্যায় তাহার লোকজনের বাজ খেলা বন্ধ হইয়া গেল। নদীর ঘাটে বসিয়া বিড়ি ফুঁকিতেও কাহাকে দেখা গেল না। ক্রমে ক্রমে সন্ধ্যায় নদীর ঘাট গ্রামবধূদের কলহাস্য ও কঙ্কণ ছনৎকারে পুনরায় মুখর হইয়া উঠিতে লাগিল।
এবং জ্যোৎস্না নিশীথে পল্লীপথ নিঃশঙ্ক পদসঞ্চারে শোভিত করিয়া গৃহিণীরা পূর্বের মতোই পুনরায় রায়গৃহিণীর নৈশ নারী সভায় যোগদান করিতে থাকিলেন। সেদিন পশুপতি কি কাজে ঘাটের পথে চলিতেছিল। রায়গৃহিণী কয়েকটি তরুণী বধূর পূর্ববর্তিনী হইয়া সান্ধ্য স্নান সারিয়া ফিরিতেছিলেন। পশুপতিকে দেখিয়া কহিলেন, বেঁচে থাকো লক্ষ্মী দাদা আমার, তোমার দৌলতে নিয়ে বাঁচছি। তরুণীরা কেহ কথা কহিলেন না, কিন্তু অবগুণ্ঠনের অন্তরাল হইতে অনেকগুলি চক্ষু যুগপৎ তাহার প্রতি স্নিগ্ধ প্রসন্ন কৃতজ্ঞ দৃষ্টিপাত করিল। পশুপতি তাহা দেখিল এবং রায়গৃহিণীর আশীর্বাদের উত্তরে নিচু মাথা করিয়া নীরবে ঘাটের পথে চলিয়া গেল। পশুপতির উৎসাহে ক্রমে ক্রমে দূর গ্রাম হইতে ছেলেরাও আসিয়া তাহার দলে যোগ দিতে আরম্ভ করিল। খুড়া মহাশয় পাঞ্জাব হইতে লিখিলেন, বেশ করিতেছ, যদি স্থায়ী করিতে পারো তবে একটা কাজের মতো কাজ হইবে। পিতৃব্যের অনুজ্ঞাক্রমে সে বৎসরের ফসল বিক্রয় করিয়া লব্ধ অর্থ তাহার আখড়ার সর্বাঙ্গীন উন্নতিকল্পে ব্যয় করিল এবং মোটা মাহিনা দিয়া কলিকাতা হইতে কুস্তি শিখাইবার জন্য ভোজপুরি পালোয়ান লইয়া আসিল। আখড়ার শিক্ষার্থীর সংখ্যা যখন 100 ছাড়াইয়া গিয়াছে, তখন একদিন সহসা পশুপতি দেখিল যে ভিন গ্রামে জন 30 ছাত্র অনুপস্থিত। কারণ অনুসন্ধানের জন্য লোক পাঠাইল। তাহারা অনুপস্থিতির কারণ কিছু জানাইল না, তবে বলিয়া দিল তাহারা আর আসিতে পারিবে না। পরদিন নরেন্দ্র চক্রবর্তী ও তাহার দলের জন কয়েক লোককে দেখা গেল না। তাহাদের সকলেরই অসুখ। অকস্মাৎ এতগুলি লোকের একসঙ্গে অসুখ হইবার কারণ কিছু পশুপতি আবিষ্কার করিয়া উঠিতে পারিল না, তবে বুঝিল যে ভিতরে রহস্য আছে। তৃতীয় দিন প্রভাতে থানা হইতে একজন হাওলদার আসিয়া পশুপতির ঊর্ধ্বতন 14 পুরুষের সংবাদ লিখিয়া লইয়া গেল এবং বৈকালে নবীন রায় মহাশয় পাংশু মলির মুখে আসিয়া পশুপতির নিকট শঙ্কিত মৃদুস্বরে যাহা বলিলেন, তাহাতেই সমস্ত রহস্যের উদ্ভেদ হইল। কয়েকদিন হইতে জন 2 আগন্তুক গ্রামে ঘোরাফেরা করিতেছে। দফাদার আসিয়া সকলকে গোপনে জানাইয়া গিয়াছে যে কুস্তির আখড়ায় যাহারা খেলা করে তাহাদের উপর কড়া নজর রাখিবার জন্য দারোগার উপর হুকুম আসিয়াছে। সংবাদ দিয়া নবীন রায় কহিলেন, তুমি ভালো করতেই এসেছিলে দাদা, কিন্তু আমাদের পোড়া কপালে সইল না, তার কি করবে বলো। পশুপতি কোনো কথা কহিল না। পরদিন আখড়া একেবারে শূন্য হইয়া গেল। পশুপতি তাহার বাছা বাছা সাগরেদের বাড়িতে নিজেই গিয়া উপস্থিত হইল। তাহাদের অধিকাংশই শারীরিক অস্বাস্থ্যের দোহাই দিয়া বাড়ি হইতে বাহির হইল না। 2-4 জন স্পষ্টই জানাইল যে দারোগাবাবু আখড়ায় যাইতে তাহাদিগকে নিষেধ করিয়া দিয়াছেন। পরদিন প্রভাতে পশুপতি সদরে গিয়া উপস্থিত হইল। পুরাতন ম্যাজিস্ট্রেট বদলি হইয়া গিয়াছে। নূতন যিনি আসিয়াছেন তিনি পাকা সিভিলিয়ান, তাহার গোঁফ ও চুলেও পাক ধরিয়াছে। পশুপতির নাম শুনিয়াই তিনি পরিষ্কার বাংলায় কহিলেন, এসব চালাকি ছেড়ে দাও বাবু, কুস্তির আখড়ার নামে ছেলে জড়ো করে লয়্যালটি আন্ডারমাইন করছো তুমি, আমি শুনেছি। পশুপতি তীব্রস্বরে কহিল, মিথ্যা কথা, গুন্ডার হাত থেকে গ্রামের লোকজনকে, বিশেষ করে মেয়েদের বাঁচাবার জন্যই আমি ছেলেদের শিক্ষা দিচ্ছিলাম, তার সঙ্গে পলিটিক্সের কোনো সম্বন্ধ নেই। ম্যাজিস্ট্রেট টেবিলের কাগজের দিস্তায় নাম সই করিতে করিতে বলিলেন, গ্রামের লোকজনকে দেখবার জন্য গভর্নমেন্ট আছে, পুলিশ আছে, তার জন্য তোমার কষ্ট করবার দরকার নেই। অবশ্য তুমি যদি কিছু করতে চাও সে তোমার ইচ্ছা, তবে জানবে গভর্নমেন্ট বোকা নন। গুড মর্নিং। পশুপতি ফিরিয়া আসিয়া সেই দিনই তাহার দলবলকে ডাকিয়া পাঠাইল। 2-1 জন ছাড়া কেহ আসিল না। যাহারা আসিল
তাহারাও আখড়ায় যোগ দিতে কোনো মতেই রাজি হইল না। পরদিন সন্ধ্যাকালে কাহারও নিকট হইতে বিদায় না লইয়া ভোজপুরি পালোয়ানের সঙ্গে পশুপতি পানশিতে গিয়া উঠিল এবং মুখ ফিরাইয়া মুহূর্তকালের জন্য সন্ধ্যার তিমির ছায়ায় অদৃশ্য নির্জন নদীর ঘাটের দিকে চাহিয়া একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। ঘাট নির্জন, কিন্তু শুনিল দূরে কদম বিশ্বাসের বাড়ির আঙিনায় হাফ আখড়াইয়ের গান আরম্ভ হইয়াছে, আর তাহার সহিত তাল রাখিয়া ওপারে নবীগঞ্জের হাটে মহরমের লাঠি খেলার 21খানি কাড়া বাজিতেছে, এবং কাছেই রঙ্গিনী খ্যামটাওয়ালির বাড়ির বারান্দায় দারোগাবাবুর জড়িত কণ্ঠস্বরে নিধুবাবুর টপ্পা ও তাহার সঙ্গীদের অট্টহাস্য ধ্বনিত হইয়া উঠিতেছে। শেষ হল আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।